আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেলিভিশনের বিশেষ সংবাদ পর্যায়ে। দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা এবং জটিলতা তৈরি হয়েছে তা এখন একটি জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্য এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত বছরের জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশাবাদের সৃষ্টি হয়েছিল। এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী 6 মাসের মধ্যে একটি আধুনিক, যুগোপযোগী এবং সকল শ্রেণীর কর্মচারীদের জন্য ন্যায্য একটি বেতন কাঠামো প্রণয়ন করার। কমিশন গঠনের সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্ধারিত সময়সীমার মধ্যে এই কাজ সম্পূর্ণ করে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই নির্ধারিত 6 মাসের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, অথচ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনও সরকারের হাতে পৌঁছায়নি। কমিশনের ভেতর থেকে প্রাপ্ত অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী সম্ভবত আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। কিন্তু এই দেরি এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে বাস্তবায়নের পথে যে বাধাগুলো সৃষ্টি হয়েছে তা অতিক্রম করা অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে। এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি বিভিন্ন সময়ে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাবসম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ কর্তৃত্ব এবং বৈধতা থাকা উচিত একটি নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকারের। তার যুক্তি অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হল দেশকে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে পরিচালিত করা, বিশাল আর্থিক প্রতিশ্রুতি সম্বলিত দীর্ঘমেয়াদী নীতি সিদ্ধান্ত গ্রহণ করা নয়। একটি নতুন জাতীয় বেতন কাঠামো শুধুমাত্র সংখ্যার একটি তালিকা নয়, এর সাথে সম্পৃক্ত রয়েছে রাষ্ট্রীয় কোষাগারের বহন ক্ষমতা যাচাই, জাতীয় বাজেটের সামগ্রিক পুনর্বিন্যাস, সরকারি ব্যয় ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রশাসনিক সংস্কার এবং আরও অনেক জটিল কারিগরি বিষয়। অর্থ উপদেষ্টার এই বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সরকার এই দায়িত্ব গ্রহণ করতে অনিচ্ছুক এবং তারা এটিকে পরবর্তী সরকারের জন্য রেখে দিতে চাইছে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নির্বাচনী সময়সূচি পর্যালোচনা করলে দেখা যায় যে আগামী 22শে জানুয়ারি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এখন যদি আমরা সবচেয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি থেকেও ধরে নিই যে বেতন কমিশনের প্রতিবেদন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জমা হয়ে যায়, তাহলেও নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে সরকারের হাতে থাকবে মাত্র 7 থেকে 10 দিনের একটি অত্যন্ত সংক্ষিপ্ত সময়। প্রশাসনিক বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং সরকারি নীতি বিশ্লেষকদের মতে এই অতি স্বল্প সময়ের মধ্যে একটি বিস্তৃত এবং কারিগরিভাবে জটিল প্রতিবেদন সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা, সংশ্লিষ্ট বিভাগসমূহের মতামত গ্রহণ করা, মন্ত্রিপরিষদ বিভাগের চূড়ান্ত অনুমোদন লাভ করা এবং সর্বশেষে সরকারি গেজেট আকারে তা প্রকাশনা করা কার্যত একটি অসম্ভব কাজ। যারা সরকারি প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জানেন তারা ভালোভাবে অবগত আছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী প্রভাব সম্পন্ন একটি প্রতিবেদন পর্যালোচনা এবং চূড়ান্ত করতে স্বাভাবিক অবস্থায় কয়েক মাস সময় প্রয়োজন হয়। প্রতিবেদনটি প্রথমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়, সেখানে বিশদ বিশ্লেষণ করা হয়, প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব করা হয়, তারপর তা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয় মতামতের জন্য। এরপর সকল মতামত সংকলন করে একটি চূড়ান্ত খসড়া তৈরি করা হয়, যা মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদের অনুমোদনের পরই কেবল গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সাধারণত 3 থেকে 6 মাস সময় নেয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সব কিছু করতে হবে মাত্র কয়েক দিনের মধ্যে, যা স্পষ্টতই অবাস্তব। বিশ্লেষকরা আরও যুক্তি প্রদান করছেন যে যদি কমিশনের প্রতিবেদন গত ডিসেম্বর মাসের শুরুতেই জমা দেওয়া হতো তাহলে অন্তত সরকারের কাছে 2 মাসের মতো সময় থাকত প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার। সেক্ষেত্রে হয়তো নির্বাচনের আগে বেতন স্কেল ঘোষণা করা সম্ভব হতো। কিন্তু প্রতিবেদন জমা দিতে প্রতিদিন যে বিলম্ব হচ্ছে তার সাথে সাথে বাস্তবায়নের সম্ভাবনা আরও ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে।
বর্তমান সময়ে এসে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অধিকাংশ বিশেষজ্ঞই একমত যে নবম বেতন স্কেল বাস্তবায়নের দায়িত্ব প্রায় নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচিত সরকারের উপর বর্তাবে। এই দীর্ঘ অপেক্ষা, বারবার ভেঙে যাওয়া প্রতিশ্রুতি এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যারা প্রতিদিন নিষ্ঠার সাথে দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন, তারা এখন অনুভব করছেন যে তাদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, কিন্তু তাদের বেতন স্থির রয়েছে। এই পরিস্থিতিতে তাদের ক্ষোভ স্বাভাবিক এবং ন্যায্য। দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং কল্যাণ সমিতিগুলো ইতোমধ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত হতে শুরু করেছে। তারা প্রথমে ৩০শে নভেম্বরের মধ্যে বেতন কমিশনের সুপারিশ জমা দেওয়ার জন্য একটি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও যখন কোনো অগ্রগতি দেখা যায়নি, তখন তারা আরও কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কর্মচারী সংগঠনগুলো তাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছে যে আগামী ২ জানুয়ারি শুক্রবার সারা দেশব্যাপী একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি শুধুমাত্র রাজধানী ঢাকায় কেন্দ্রীভূত থাকবে না, দেশের প্রতিটি জেলা, সদর, উপজেলা এবং থানা পর্যায়ে একই সময়ে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। কর্মচারী নেতারা স্পষ্ট করে বলেছেন যে এটি তাদের প্রথম পদক্ষেপ মাত্র, এটি একটি সতর্কবাণী। যদি সরকার তাদের এই শান্তিপূর্ণ আবেদন এবং দাবির প্রতি সাড়া না দেয়, যদি বেতন স্কেল বাস্তবায়নের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা সময়সূচি প্রদান করা না হয়, তাহলে তারা পর্যায়ক্রমে আরও ব্যাপক এবং তীব্র কর্মসূচি ঘোষণা করবেন। তবে তারা এও নিশ্চিত করেছেন যে তাদের সকল কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং আইনের কাঠামোর মধ্যে। বেতন কমিশনের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে যে তথ্যগুলো বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে আসছে, তা থেকে জানা যাচ্ছে যে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে বর্তমানে প্রচলিত ২০টি গ্রেডের পরিবর্তে মাত্র ১৩টি গ্রেড রাখার একটি পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। এটি যদি চূড়ান্ত হয়, তাহলে সরকারি চাকরির সামগ্রিক কাঠামোতে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। গ্রেড সংখ্যা প্রায় ১/৩ হ্রাস করার এই প্রস্তাবনা একদিকে যেমন প্রশাসনিক কাঠামোকে সরলীকৃত করতে পারে এবং দক্ষতা বৃদ্ধি করতে পারে, অন্যদিকে এর ফলে অসংখ্য পদের পুনর্শ্রেণীকরণ এবং পুনর্বিন্যাস প্রয়োজন হবে, যা নিঃসন্দেহে একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। কমিশনের সাথে সংযুক্ত সূত্রগুলো জানাচ্ছে যে এই ধরনের একটি বৃহৎ কাঠামোগত সংস্কার চূড়ান্ত করার জন্য কমিশনের আরও বেশ কয়েকটি দীর্ঘ এবং বিস্তৃত আলোচনা সভার প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে কমিশনের সকল পূর্ণাঙ্গ সদস্যদের উপস্থিতিতে অন্তত আরও ৩টি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। এই বৈঠকগুলোতে বিভিন্ন গ্রেডের জন্য প্রস্তাবিত মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যতক্ষণ পর্যন্ত এই সভাগুলো সম্পন্ন না হচ্ছে এবং সকল সদস্যের সর্বসম্মত মতামত অর্জিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা এবং সরকারের কাছে জমা দেওয়া সম্ভব নয়। তবে এই গ্রেড হ্রাসের তথ্যটি কতটা সঠিক এবং বাস্তবায়নযোগ্য, তা নিয়ে যথেষ্ট সংশয় এবং প্রশ্ন রয়েছে। কারণ বেতন কমিশন এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেনি বা গণমাধ্যমের সামনে কোনো ব্রিফিং প্রদান করেনি। তারা তাদের সমস্ত কার্যক্রম অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালনা করছে এবং কোনো ধরনের মধ্যবর্তী তথ্য বা অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করছে না। ফলস্বরূপ নবম বেতন স্কেল সম্পর্কে যেসব তথ্য এখন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে, তার অধিকাংশই অনানুষ্ঠানিক এবং অপ্রমাণিত সূত্র থেকে আসা অনুমান নির্ভর তথ্য। এই তথ্যগত শূন্যতা এবং অস্পষ্টতা কর্মচারীদের মধ্যে আরও বেশি উদ্বেগ, বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করছে। সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা এবং মূল্যায়ন করে প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান সরকারের সাম্প্রতিক কার্যক্রম এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করলে এমন কোনো সুস্পষ্ট বা আশাব্যঞ্জক ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে তারা আসন্ন নির্বাচনের পূর্বে এই বিশাল আর্থিক দায়ভার গ্রহণ করতে প্রস্তুত বা ইচ্ছুক। সকল লক্ষণ এবং ইঙ্গিত এই দিকেই নির্দেশ করছে যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব এবং চ্যালেঞ্জ পরবর্তী
পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে অর্পিত হবে। এটি দেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারীর জন্য একটি গভীর এবং বেদনাদায়ক হতাশার বিষয়, কারণ তারা বহু বছর ধরে এই প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন। তবে কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এখনও সম্পূর্ণভাবে হতাশ হননি এবং আশা পরিত্যাগ করেননি। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যদি তারা সুসংগঠিতভাবে এবং ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় চাপ প্রয়োগ করতে পারেন, যদি তারা সরকারকে এই বিশাল জনগোষ্ঠীর ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল এবং দায়বদ্ধ করতে পারেন, তাহলে হয়তো বর্তমান সরকারের আমলেই গেজেট প্রকাশ করানো সম্ভব হবে। তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে সরকারি কর্মচারীরাই এই দেশের সমগ্র প্রশাসনিক কাঠামোর ভিত্তি এবং মেরুদণ্ড, এবং তাদের কল্যাণ এবং সন্তুষ্টি উপেক্ষা করা কোনো দায়িত্বশীল সরকারের পক্ষে বুদ্ধিমানের কাজ হতে পারে না। অর্থনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দীর্ঘ সময় ধরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি না হওয়ায় এবং অন্যদিকে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত এবং দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় তাদের প্রকৃত আয়ের ক্রয় ক্ষমতা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাদের জন্য একটি নতুন এবং ন্যায্য বেতন কাঠামো প্রদান করা অগ্রাধিকারের একটি বিষয় হয়ে দাঁড়াবে। তবে প্রশ্ন থেকে যায় যে সেই বেতন কাঠামো বর্তমান পে কমিশনের করা সুপারিশ এবং প্রস্তাবনা অনুযায়ী হবে, নাকি নতুন সরকার পুনরায় সম্পূর্ণ বিষয়টি নতুন করে পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেবে। একটি নতুন নির্বাচিত সরকার তাদের নিজস্ব রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক নীতি এবং অগ্রাধিকার অনুযায়ী হয়তো পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করতে চাইতে পারে, যা আরও দীর্ঘ সময়ের বিলম্ব এবং অপেক্ষার কারণ হতে পারে। এই আলোচনার শেষে নবম জাতীয় বেতন স্কেলের ভবিষ্যৎ সম্পর্কে বলা যায় যে এটি এখন মূলত নির্ভর করছে রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সদিচ্ছার উপর। যদি তিনি এবং তার সরকার সিদ্ধান্ত নেন যে নির্বাচনের পূর্বেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্তটি গ্রহণ করা প্রয়োজন এবং এর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সাহস এবং ইচ্ছাশক্তি প্রদর্শন করেন, তাহলে হয়তো ত্বরিত গতিতে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা সম্ভব। কিন্তু বর্তমান পরিস্থিতি, সরকারের আচরণ এবং বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বিশ্লেষণ করলে মনে হয় না যে তারা এই ঝুঁকি নিতে প্রস্তুত। ফলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার হিসেবে থেকে যাবে বলে প্রতীয়মান হচ্ছে। দেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারবর্গ এখন অনিশ্চয়তার এই দীর্ঘ এবং অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর আশায় প্রতীক্ষা করে আছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।